আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি কিচেন টিপসের পর্ব দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব 8টি গুরুত্বপূর্ণ কুকিং টিপস। আশা করি প্রত্যেকটি টিপসে আপনাদের উপকারে আসবে এবং আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু এর আগে আপনাদের সাথে 100টির উপরে কিচেন টিপস শেয়ার করেছি। আশা করি আগের কিচেন টিপসের পর্বগুলোর মতো আজকের এই কিচেন টিপসের পর্বটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আজকের এই কিচেন টিপসের পর্বটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলুন দেখে নেই আজকের কিচেন টিপসের পর্বে কী কী থাকছে। 1 নাম্বার টিপসটি হচ্ছে, আমরা যদি নর্মাল পানিতে গুঁড়া দুধ মিশাতে যাই দেখা যায় গুঁড়া দুধটা মিশতে চায় না। তো প্রথমে যদি আমরা যে হাঁড়িটাতে এই গুঁড়া দুধটা জাল দিব সেই হাঁড়িতে পানিটা নিয়ে কুসুম গরম করে তারপর গুঁড়া দুধটা নিয়ে মিশিয়ে নেই, তাহলে দেখবেন কত সহজেই পানিতে মিশে যায়। এই যে দেখুন আমি এখানে কিন্তু পানিটা কুসুম গরম করে নিয়েছি। আমি কিন্তু কুসুম গরমের চেয়ে বেশিও গরম করিনি, আবার নর্মাল একদম পানিও না। তো কুসুম গরম করে নেওয়ার পর দুধ দিয়ে তারপরে এরকম করে একটু নেড়ে দিলে দেখবেন কোনো ধরনের যে চাকা চাকা হওয়ার একটা ভয় থাকে সেটা আর হয় না, খুব সুন্দরভাবে মিশে যায়। এই যে দেখুন, তো এইভাবে করে আপনারা কুসুম গরম পানিতে সবসময় গুঁড়া দুধটা মিশাবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে দুধ পানির সাথে মিশে যাবে গুঁড়া দুধটা। তো আশা করি এই টিপসটা আপনাদের অনেকের উপকারে আসবে এবং আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই টিপসটি কতটা উপকারী। তো চলুন দেখে নিই পরবর্তী টিপসটি। 2 নাম্বার টিপসটি হচ্ছে, আমরা বেশিরভাগ সময় বাজার থেকে বিরিয়ানি মশলা কিনে আনি, কিন্তু বাজারের বিরিয়ানি মশলা থেকে ঘরে তৈরি বিরিয়ানি মশলা কিন্তু বেশি মজার হয়। ঘরে তৈরি বিরিয়ানি মশলা দিয়ে যদি বিরিয়ানি কিংবা তেহারি রান্না করেন দেখবেন অনেক বেশি মজার হয়। আর কিভাবে খুব সহজেই বিরিয়ানি মশলা ঘরে তৈরি করা যায় এবং সংরক্ষণ করা যায় আসুন দেখে নিই। তো এখানে আমি 1 চা চামচ বিরিয়ানি মশলা তৈরি করার জন্য নিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচ, 1 চা চামচ সাদা গোলমরিচ, আর নিয়েছি 1/2 চা চামচ কাবাব চিনি আর কালো গোলমরিচ কিন্তু এক না, দেখতে দুইটা মানে একরকম হলো। কাবাব চিনি নিচের অংশ দেখবেন এরকম একটা ডাটা, তো এটাই কাবাব চিনি আর কালো গোলমরিচের পার্থক্য। আর নিয়েছি 2টা শুকনা মরিচ, নিয়েছি 3টা জয়ত্রী, মানে জয়ত্রী কিন্তু জয়ফলের যে শক্তর উপরে যে আরেকটা অংশ থাকে সেটাই কিন্তু জয়ত্রী। তো এখানে 3টা জয়ত্রী নিয়েছি, আর নিয়েছি এখানে 2টা জয়ফল। জয়ফলের উপরে শক্ত যে খোসাটা সুপারির মতো হয় দেখতে, শক্ত খোসাটা ফেলে দিয়ে এখানে আমি 2টা নিয়েছি ভেঙে। তারপর নিয়েছি এখানে 2 রকমের বাদাম। বাদামটা আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, তবে দিলে বেশি ভালো হয়, গ্রানটা অনেক সুন্দর আসে। তো এখানে আমি 2 রকমের 5-6টা করে বাদাম নিয়েছি। তারপর নিয়েছি এখানে পোস্তদানা, এখানে আমি পোস্তদানা নিয়েছি 2 চা চামচ। নিয়েছি এখানে 15-16টি এলাচ। তারপর নিয়েছি এখানে দারচিনি, আমি এখানে 4-5 টুকরো দারচিনি নিয়েছি। আর নিয়েছি এখানে জিরা নিয়েছি এখানে 1 টেবিল চামচ জিরা নিয়েছি। আর এখানে নিয়েছি শাহি জিরা 1 টেবিল চামচ। ধনিয়া, আস্ত ধনিয়া যেটা, আমি এখানে নিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ। আর নিয়েছি এখানে লবঙ্গ নিয়েছি 1/2 চা চামচ। লবঙ্গটা বেশি দিবেন না, কারণ লবঙ্গ একটু ঝাঁঝালু থাকে, তো বেশি দিলে বেশি ঝাল হয়ে যায়। আর এখানে আমি 2টা স্টার মশলা নিয়েছি, ছোটো সাইজের মশলা তাই 2টা নিয়েছি, বড় সাইজের হলে একটা নেবেন, বেশি দিবেন না, তাহলে কিন্তু গ্রানটা বেশি হয়, ভালো লাগে না। তো ছোটো সাইজের তাই 2টা নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 3-4টা তেজপাতা 2 টুকরো করে। তেজপাতাটা টুকরো করে দিলে মানে গুঁড়া হতে মানে ভালো হয়, তাই টুকরো করে দিবেন। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা যখন গরম হয়ে গিয়েছে চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে করে তারপর সবগুলো মশলা দিয়ে দিলাম। এই সবগুলো মশলা কিন্তু বেশি সময় ধরে ভাজবেন না, যখন সবগুলো মশলা থেকে হালকা সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবং মশলাটা একটু মচমচে হবে তখনই চুলাটা অফ করে দিতে হবে, কারণ বেশি সময় ধরে ভাজলে মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে আর ঘ্রাণটা একদমই ভালো লাগবে না। তো এভাবে আমি হালকা করে ভেজে নিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে এখন করে দিয়েছি। তো এভাবে অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে, নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না। তো প্রায় এক মিনিটের মতো, বা এর চেয়ে বেশি সময় লাগবে না, এর চেয়ে কম সময় হলে হবে। তো 1 মিনিটের মতো সময় ধরে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ভাজা হওয়ার পর তারপর ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে। তো সবগুলো মশলা আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে দেখুন ব্লেন্ডার করার পর এরকম হয়েছে গুঁড়াটা। এটা যে একদম মিহি হতে হবে এমন কোনো কথা নেই, এরকম হলে হবে, আবার এর চেয়ে বেশি আস্ত রাখবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে তুলে, যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ঘরেই কীভাবে খুব সহজেই দেখলেনই তো এই বিরিয়ানি মশলা তৈরি করা যায়। তো
তো একটা কাচের বয়মে করে আপনারা রেখে দিতে পারেন। এই বিরিয়ানি মশলাটা প্রায় মাসখানিক আপনারা ব্যবহার করতে পারেন, এর গন্ধ একদমই নষ্ট হবে না। আবার চাইলে ফ্রিজও কাচের বয়মে করে রেখে দিতে পারেন, মাসখানিকের উপরে ব্যবহার করতে পারেন, গন্ধ স্বাদ সব ঠিকই থাকবে। তো এখন থেকে আর বাজারের মশলা না কিনে ঘরেই কিন্তু খুব সহজে আপনারা বিরিয়ানি মশলা তৈরি করে নিতে পারেন এবং বিরিয়ানি কিংবা তেহারি রান্নাতে ব্যবহার করতে পারেন। তো আশা করি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের কাছে ভালো লেগেছে। অনেকেরই ডাল পুরি বানাতে গেলে দেখা যায় ডালটা ভিতরে দেওয়ার পর বেলতে গেলে ডাল ভিতর থেকে বের হয়ে যায়। কিভাবে সঠিকভাবে ডালটা দিবেন এবং কিভাবে মুড়িয়ে নিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম একটা মোটা করে ছোটো রুটি আমি বেলে নিয়েছি, তারপর এখানে কিছুটা ডাল দিয়ে দিলাম, তারপর এভাবে ঠিক আমি যেভাবে মুড়িয়ে নিয়েছি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এভাবে মুড়িয়ে নিতে হবে। এভাবে মুড়িয়ে নিয়ে টান দিয়ে তারপর পুরোটা এভাবে মুড়িয়ে নিচ্ছি। তো ঠিক এভাবে যদি আপনারা মুড়িয়ে নিয়ে তারপর রুটিটা এখন বেলেন তাহলে দেখবেন আর ভিতর থেকে ডালটা কোনোভাবে বের হবে না। এখন এটা আমি আপনাদেরকে একটু বেলে দেখাচ্ছি। আর বেলার সময় খেয়াল রাখতে হবে বেশি জোরে জোরে চাপ দিয়ে বেলতে যাবেন না, তাহলে কিন্তু ডাল বের হয়ে যাবে। হালকা চাপে বেলে নেবেন, এভাবে হালকা করে বেলে নিতে হবে। যদি বেশি চাপ দিয়ে বেলতে যান তাহলে কিন্তু ডাল বা যে কোনো আলুর পুর হলে আলুর পুর কিংবা ডালের পুরটা বের হয়ে যাবে। তো এইভাবে করে একটু হাত দিয়ে আবারও চাপে বড় করে নিচ্ছি। 4 নাম্বার টিপসটি হচ্ছে বিরিয়ানি কিংবা পোলাও রান্না করলে যাদের জ্বরে হয় না, অনেকে বলে থাকেন যে জ্বরে হয় না, ভাতটা নরম হয়ে যায়, তাদের জন্য এই টিপসটি আশা করি অনেকটা উপকারে আসবে। তো প্রথমে আমরা যখন চালটা ভাজবো তেলে দেওয়ার পর চালটা যখন ভাজি তখন যদি আমরা চালটা ভালো করে ভেজে নেই ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত একটা ঝনঝন আওয়াজ না করবে, মানে একটা চালের সাথে আরেকটা চাল লেগে নাই, ঝনঝন একটা আওয়াজ হবে। এরকম করে নাড়াচাড়ার ফলে দেখা যাবে একটা আওয়াজ হচ্ছে ঝনঝন, তখন বুঝবেন চালটা একদম পারফেক্ট ভাজা হয়েছে। তারপর যদি আপনারা বিরিয়ানি রান্না করেন, বিরিয়ানি রান্না মাংসটা দেওয়ার পর যখন পানিটা দিবেন পানিটা অবশ্যই গরম পানি দিবেন, কারণ গরম পানি দিয়ে যদি পোলাও ভাত কিংবা বিরিয়ানি রান্না করেন তাহলে কিন্তু আর নরম হবে না। অনেক সময় ঠান্ডা পানির কারণে কিন্তু বিরিয়ানি কিংবা পোলাও নরম হয়ে যায়। তো এখানে আমি গরম পানি দিয়ে এই বিরিয়ানিটা রান্না করছি, আর গরম পানি দেওয়ার কারণে কিন্তু কতটা জ্বর হয়েছে দেখে বুঝতে পারছেন। অবশ্যই চালটা ভালো করে ভেজে নিতে হবে আর গরম পানি ইউজ করবেন, তাহলে দেখবেন কত সুন্দর জ্বর হয়েছে। ডিম রান্না করার সময় দেখা যায় ডিম সিদ্ধ করে যখন আমরা হলুদ লবণ মাখিয়ে ডিমটা ভাজি তখন দেখা যায় চারদিক দিয়ে কিন্তু ডিমে হলুদ আর লবণটা লাগে না। কিন্তু প্রথমেই যদি আমরা ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়ে একটু হলুদ আর লবণ তেলে দিয়ে তারপর সিদ্ধ করা ডিমগুলো দিয়ে ভেজে নিয়ে দেখবেন চারদিক দিয়ে খুব সুন্দরভাবে ডিমের সাথে হলুদ আর লবণ খুব সুন্দরভাবে মিশে যায় আর খুব সুন্দর একটা কালার আসে। তো এইভাবে তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো ভেজে নেবেন, তাহলে দেখবেন কত সুন্দর ডিম ভাজা হয়েছে, ডিম সিদ্ধগুলো ভাজা হয়েছে। আর আরেকটা কথা অনেকে বলতে পারেন যে হলুদের গুঁড়া তেলে দেওয়ার কারণে কোনো গন্ধ করবে কিনা, আসলে হলুদের গুঁড়া তেলে দিলে কোনো ধরনের কোনো গন্ধ করে না, আপনারা অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন। অনেকেরই কমপ্লেন থাকে অনেক সময় আচার নাকি তিতা লাগে, তো আচারটা তিতা হয়ে কিন্তু আচারের মশলার কারণেই। আচারের মশলা অনেক সময় দেখা যায় বেশি করে ভেজে নেওয়ার কারণে, ভেজে নিয়ে তারপর গুঁড়া করে দেওয়ার কারণে আচারটা তিতা হয়ে যায়। তো এখানে আমি একটা প্যানে কিছুটা আচারের মশলা নিয়েছি, মানে 5 ফোড়ন নিয়েছি, আর 5 ফোড়নটা মিডিয়াম আছে আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন আচারের মশলা কখনো একদম বেশি ভাজবেন না, তাহলে কিন্তু আচারের মশলাটা তিতা হয়ে যায়। আচারের মশলাটা গুঁড়া করে আচারে দিলে তখনই আচারটা তিতা লাগে। তো এই আচারের মশলাটা আমি 1 মিনিট ভেজে তারপর ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর এই যে দেখুন, তো এরকম করে ভেজে তারপর যদি এই টালাটা আপনারা মানে এই টালার গুঁড়াটা যদি আপনারা আচারে দেন কখনো আর আচার তিতা লাগবে না। সবসময় খেয়াল রাখবেন আচারের মশলা বেশি সময় ধরে ভাজবেন না, হালকা ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে টেলে নেবেন, তাহলে আর আচার তিতা হবে না। 7 নাম্বার টিপসটি হচ্ছে যারা বাটা মশলার স্বাদে গুঁড়া মশলা দিয়ে তরকারি রান্না করতে চান তারা যেই মশলাগুলো তরকারিতে ব্যবহার করবেন সেই মশলাগুলো এরকম একটা পাত্রে নিয়ে আমি এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা নিয়েছি, তারপর পরিমাণ মতো, তারপর এখানে কিছুটা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো পানিটা এই পরিমাণে দিবেন যাতে একবারে বেশি পাতলাও না হয় আবার একদম বেশি ঘনও না হয়, ঠিক এরকম হবে। এই যে দেখুন আমি এই মশলাগুলো গুলিয়ে নিয়েছি, আর এই মশলাটা আপনারা 5 থেকে 10 মিনিট রেখে দিয়ে তারপর রান্নাতে ব্যবহার করবেন, তাহলে দেখবেন বাটা মশলার স্বাদই পাবেন। আর এভাবে করে তরকারি রান্না করলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন।
বিশেষ করে শুটকি ভর্তা মানে যে আমরা ভাজিটা করি শুটকি ভর্তা ভাজিতে এটা ব্যবহার করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো এইভাবে আপনারা বাটা মশলা স্বাদ পেতে চাইলে এভাবে করে নেবেন। 8 নাম্বার টিপসটি হচ্ছে, আমরা বাজার থেকেই বেশি সময় পপকর্ন কিনে আনি, কিন্তু পপকর্ন কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করা যায় আর খুবই সহজ কিন্তু পপকর্ন তৈরি করা। তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজেই পপকর্ন ঘরে তৈরি করা যায়। এখানে আমি হাফ কাপ ভুট্টার দানা নিয়েছি, আর এই ভুট্টার দানাগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে প্যানটা গরম করে নিচ্ছি। প্যানটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার তেল। তেলটা এর চেয়ে বেশি পরিমাণে দিবেন না, 1 চা চামচ দিলেই হবে। যখন তেলটা আবার ভালো করে গরম হয়ে যাবে তখন এভাবে ছড়িয়ে নিতে হবে পুরোটা প্যানে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এখান থেকে আমি কিছুটা ভুট্টার দানা দিয়ে দিব। আর ভুট্টার দানা কিন্তু সবগুলো একবারে দিবেন না, কারণ হাফ কাপ ভুট্টার দানা দিয়ে কিন্তু অনেকগুলো পপকর্ন হবে। তো এখান থেকে আমি অর্ধেক দিয়ে দিলাম। তারপর দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। আর চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে করে দিয়েছি, ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি, আপনারা চাইলে না বন্ধ করলেও হবে। তো বন্ধ করে দিয়ে এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে প্রথমে আমি রেখেছিলাম। যখন 1 মিনিটের মতো রাখার পর যখন ফুটতে শুরু করেছে তখন চুলার আঁচটা একদম লো আঁচে করে দিয়েছি। আর এই যে দেখুন কত সুন্দরভাবে এই ভুট্টার দানাগুলো ফুটে একদম সবগুলো বাজারের পপকর্নের মতনই হয়েছে। তো এইভাবে করে ফুটতে থাকবে। আর ফুটা অবস্থায় কিন্তু ঢাকনাটা তুলবেন না, তাহলে কিন্তু মুখে এসে ফুটে মানে পড়বে এই ভুট্টার দানাগুলো। তো এইভাবে সবগুলো কত সুন্দরভাবে এই যে দেখুন সবগুলো কিন্তু ফুলেছে, একটাও কিন্তু বাকি নাই। তো এইভাবে কিন্তু খুব সহজেই তৈরি করা যায়, দেখলেনই তো। তো এখন আমি এইগুলো তুলে নিচ্ছি। আর এই কয়েকটা দানা থেকে কতগুলো ভুট্টা পপকর্ন হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এগুলো আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে ঠিক একইভাবে আবারও আমি কিন্তু আর তেল দিইনি, এটাতেই অনেকটা তেল রয়ে গিয়েছিল। বাকি দানাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এই যে দেখুন কত সুন্দরভাবে সবগুলো ফুটে গিয়েছে। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে আমি লো আঁচে রেখেছি। লো আঁচে রেখে সবগুলো ভুট্টাই কিন্তু ফুটে গিয়েছে, একদম পপকর্ন হয়ে গিয়েছে। এই যে দেখুন। তো ঢাকনাটা সরিয়ে এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর হাফ কাপ ভুট্টার দানা দিয়ে কতগুলো পপকর্ন হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি এই ভুট্টার দানাগুলো গরম অবস্থায় বাজারের ভুট্টার যে পপকর্নগুলো সেটা একটু মানে বিট লবণ দেই, যার কারণে বেশি খেতে ভালো লাগে। তো আমি কিছুটা বিট লবণ আর লবণ নিয়েছি। তো বিট লবণ আর লবণটা মিশিয়ে তারপর এই পপকর্নগুলোতে মিশিয়ে নিব, তাতে করে বাজারের স্বাদটা পাওয়া যাবে। তো এইভাবে আমি ছিটিয়ে সবগুলো পপকর্নের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে করে যদি ভুট্টা এই পপকর্নগুলো মাখিয়ে নেন তাহলে একদমই বাজারের মতো হবে, বোঝাই যাবে না এটা ঘরে তৈরি করেছেন, এতটাই মজার হয়। তো আশা করি আপনাদের কাছে কিন্তু এই ভুট্টার কীভাবে খুব সহজেই ভুট্টার দানা দিয়ে পপকর্নটা তৈরি করা যায় নিশ্চয়ই ঘরে দেখে বুঝতে পারছেন। আজকে আমি আপনাদের সাথে 8টি গুরুত্বপূর্ণ কুকিং টিপস শেয়ার করেছি। আশা করি প্রত্যেকটি টিপসই আপনাদের উপকারে আসবে এবং আপনাদের কাছে আমার আজকের এই কুকিং টিপসের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই কুকিং টিপসের পর্বটি ভালো লাগলে আপনারা আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার আজকের এই কুকিং টিপসের পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।